বাংলাদেশে মাওলানা মামুনুল হক যেটা পারেন সেটা আমরা অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরাও পারেন না। মোট কথা এদেশের মুসলমানদের, বাঙালি মুসলমানদের যে শৌর্যবীর্যের যে ইতিহাস, মাথা নত না করার যে ইতিহাস, মুসলমানরা যে বাঘের জাতি, মুসলমানরা যে বীরের জাতি, মুসলমানরা যে হজরত উমরের উত্তরসূরি, মুসলমানরা যে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানদের রক্ত যে তরতাজা টকবগ রক্ত, এটা একমাত্র মামুনুল হক ধারণ করতে পেরেছেন বলে এদেশের লক্ষ কোটি তরুণের মনে তিনি জয় করতে পেরেছেন। মাওলানা মামুনুল হক এবং হেফাজত সম্পর্কে আপনি কি বলবেন? মাওলানা মামুনুল হক সাহেব তো বাংলাদেশের যদি আমি এভাবে বলি, বাংলাদেশের তৌহিদি জনতার একটা কণ্ঠস্বর, এবং বাংলাদেশে মাওলানা মামুনুল হক যেটা পারেন সেটা আমরা অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরাও পারেন না। সেটা কীরকম আমি যদি আপনাকে এইভাবে বলি, মাওলানা মামুনুল হক দেখেন, একসময় আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতো, বিদেশে, দেশের বাইরে বা আমাদের পার্শ্ববর্তী দেশে, ইউরোপ আমেরিকাতে, আপনি মনে আছে কিনা জানি না, সালমান রুশদির সময় স্যাটানিক ভার্সেসের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তারপরে কাশ্মীরে গণহত্যার বিরুদ্ধে যে আন্দোলন আমাদের দেশে অতীতে হয়েছে, যেগুলো এখন আমাদেরকে নস্টালজিক, আমাদেরকে নস্টালজিক হয়ে দেয়। তারপরে প্যালেস্টাইন বিরোধী আমাদের আল কুদস দিবস উপলক্ষে আমাদের এখানে যে আন্দোলন হতো একসময়, বা ইউরোপ আমেরিকাতে ইসলাম বিরোধী, কোরআন অবমাননার বিরোধী যে আন্দোলন, যে রিয়াকশান, যে মানুষের স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে পড়ার এবং সারা বিশ্বকে দেখাতো যে কোরআন অবমাননা, রাসূলকে অবমাননা যারাই করুক বা করুক না কেন তাদের রেহাই নেই। এই যে হুঙ্কার, এই যে প্রতিধ্বনি, এই যে প্রতিবাদ করতো অতীতে বাংলাদেশে, এই মানুষের জনগোষ্ঠীর উত্তরাধিকার হচ্ছে এই মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল হক তিতুমিরের বাঁশেকেল্লা যে করেছেন, যে প্রতিবাদ করেছেন, যে প্রতিধ্বনি করেছেন, এবং সেটার উত্তরাধিকার উনি হাজী শরীয়তুল্লাহর উত্তরাধিকার বলে অনেকেই মনে করছেন। হাজী শরীয়তুল্লাহর উত্তরাধিকার। মোট কথা এদেশের মুসলমানদের, বাঙালি মুসলমানদের যে শৌর্যবীর্যের যে ইতিহাস, মাথা নত না করার যে ইতিহাস, মুসলমানরা যে বাঘের জাতি, মুসলমানরা যে বীরের জাতি, মুসলমানরা যে হজরত উমরের উত্তরসূরি, মুসলমানরা যে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানদের রক্ত যে তরতাজা টকবগ রক্ত, এটা একমাত্র মামুনুল হক ধারণ করতে পেরেছেন বলে এদেশের লক্ষ কোটি তরুণের মনে তিনি জয় করতে পেরেছেন, জায়গা করতে পেরেছেন। সর্বোপরি যে কথাটা বলতে চাইব, এটা বললে অনেকে হয়তো রাগ করবেন বা উষ্মা প্রকাশ করবেন এইভাবে, যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, রাজনৈতিক পলিসির কারণে আমাদের এখানে আমরা যারা 90% মুসলমানরা আহত হই, কষ্ট পাই। এসব ক্ষেত্রে এদেরকে এক ধরনের এদের পলিসির বিরুদ্ধে হুঙ্কার উচ্চারণ করার মতো আমাদের এখানে দিন দিন সেরকম শক্তি দিন দিন কমে যাচ্ছে, দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মাওলানা মামুনুল হক অনবদ্য এবং অপ্রতিদ্বন্দ্বী, এবং সেই ক্ষেত্রে অকুতোভয়। ওনার হুঙ্কারে এদেশের অনেক মানুষ মুসলমান হিসেবে বাঁচে থাকতে উৎসাহ পায়। ওনার বক্তব্যে এদেশের তৌহিদি জনতা আপনার ঈমান আকিদা নিয়ে সগৌরবে বাঁচতে বা ইসলামের আদর্শকে বাঁচিয়ে রাখতে, প্রতিষ্ঠা করতে সাহস পায়, অনুপ্রেরণা পায়। বিশেষ করে তরুণ সমাজ
আজকে যে আমাদের দেশটাকে অনেক ক্ষেত্রে গোলামী রাষ্ট্রে পরিণত করার একটা প্রবণতা চলছে দেশে এবং দেশের বাইরে, আমাদের রাষ্ট্রটাকে একটা মানে একটা ক্লায়েন্ট স্টেটে, একটা দালাল স্টেটে পরিণত করার এক ধরনের অপচেষ্টা দেশে এবং দেশের বাইরে আছে। এর বিরুদ্ধে তার যে সোচ্চার কণ্ঠ, সেটা আমাদের দেশের লক্ষ কোটি জনতাকে উদ্বুদ্ধ করে এবং সাহস যোগায়, আনন্দ দেয় এবং বেঁচে থাকতে মানে বেঁচে থাকতে তাদেরকে এক ধরনের মানে অনুপ্রেরণা দেয়। এটা এই লোকগুলোর সে কণ্ঠস্বর। সুতরাং ওনাকে নিয়ে রীতিমতো একটা জীবন্ত কিংবদন্তি, এই অর্থে যে উনি একটা হুঙ্কার, নিঃসন্দেহে উনি একটা হুঙ্কারের নাম, নিঃসন্দেহে উনি একটা ত্রাসের নাম, কোনো সন্দেহ নেই। ত্রাস কোন ত্রাসের কারণ? বিধর্মী, মানে যারা ধর্মকে ভালোবাসেন না, ধর্মকে আমাদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় দিতে চান, যারা বাংলাদেশকে গোলাম বানাতে চান, তাদের জন্য তো উনি ত্রাস। এই ত্রাসকে মূলোৎপাটন করার জন্য, তাকে নিঃশেষ করার জন্য হয়তো অনেক অপচেষ্টা ছিল। সেটারই অংশ হিসেবে কিনা এটা একদিন প্রমাণিত হবে। তাকে দীর্ঘদিন জেলে যেতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। এখন উনি মুক্তি পেয়েছেন। আমি তো মনে করি, আমি এখানে দলমত নির্বিশেষে একটা কথা বলবো, মাওলানা মামুনুল হক, ওনার বাবার নাম ছিল, ওনার নাম কি যেন ছিল, ওনার বাবা আমার এই মুহূর্তে মনে আসছে না। খুব নামকরা একজন ব্যক্তি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ওনার বাবা ছিলেন। এই শ্রেণী। তারপরে এরপরে মাওলানা মুফতি ফজলুল হক আমিনী। এরা শুধু আলেম ছিলেন না, এরা ছিলেন বিপ্লবী এবং যুগে যুগে যে কোনো দেশের জন্য এরা সম্পদ। এদেরকে খাটো করার কোনো যুক্তি নেই। দেশের সম্পদ, দেশের শক্তি এরা। আপনি এদেরকে মূল্যায়ন না করতে পারেন, আপনি এদের কথা না শুনতে পারেন, হয়তো আপনার মনোপুত না হইতে পারে। আমি একটা কথা বলবো শাসক গোষ্ঠীকে বা সবাইকে, যে ওনারা যে আদর্শ বাস্তবায়ন করতে চান, সে আদর্শ হয়তো আপনারা বাস্তবায়ন করবেন না বা করতে চাইবেন না, কিন্তু এই জাতীয় লোকগুলো দেশের সম্পদ এবং এরকম শক্তিশালী এবং এরকম সাহসী, এরকম বীর যোদ্ধা যে কোনো দেশের জন্য সম্পদ। এদের থাকা উচিত। তাদের কথা আপনারা শুনুন আর না শুনুন, সরকারে যারা থাকে তারা হয়তো এদের কথা শুনতে চাইবেন না, কারণ না শুনলেও এদেরকে বাঁচিয়ে রাখা, এদেরকে সম্মান দেওয়া, এটা জাতির প্রয়োজনে আমি মনে করি। এটা জাতির দুর্দিনে এরা কাজে লাগে। জাতির যে কোনো দুর্দিনে এই শ্রেণী নিঃস্বার্থভাবে এই শ্রেণীর লোক কাজে লাগবে। এরা শুধু আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই শ্রেণীর লোক। আমি তো মনে করি এরকম শুধু মামুনুল হক না, এরকম অসংখ্য আলেম ওলামা আছে বাংলাদেশে, অসংখ্য লোক আছে যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কোরবানি করতে প্রস্তুত আছে। তো এদের মধ্যে এই শ্রেণীগুলোকে আমরা প্যাট্রোনাইজ না করতে পারি, অন্তত তাদের ক্ষতি করা আমাদের উচিত নয়। এটা আমার ব্যক্তিগত মতামত। সরকারের সঙ্গে মামুনুল হকের কোনো সমঝোতা হয়েছে কি, যে কারামুক্তি বিষয়ে? সমঝোতা আমি জানি না। সমঝোতা তো অনেক কিছু করে সমঝোতা করতেই পারে সরকার তার বিভিন্ন হয়তো দেশ বিদেশে দেশের মানুষকে বা দেশের বাইরে তাকে তো তার গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্য তো তাকে অনেক চেষ্টা করতেই হয়। সেটার প্রচেষ্টা হিসেবে হইতে পারে। তো সমঝোতা করে হোক আর যে কারণে হোক, উনি তো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বের হয়েছেন। ওনার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেই অভিযোগের আইনি ব্যাপারে উনি সমস্ত মামলা থেকে উনি খালাস পেয়ে বা আইনি সুযোগ নিয়েই উনি বের হয়েছেন। সুতরাং সরকার সাথে সমঝোতা হোক আর যাই হোক, বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে মামুনুল হক মুক্তি পেয়েছেন এবং উনি মুক্তি পেয়ে ওনার যে কর্মকাণ্ড 2-4 দিনে আমরা লক্ষ্য করেছি, উনি তো ওনার পদ থেকে পিছপা হয়েছেন বলে, বা উনি যেভাবে কথা বলতেন বা বলেন তা থেকে উনি দূরে সরে গেছেন বলে আমার তো আপাতত মনে হয়নি।
সুতরাং সেই ক্ষেত্রে ওনার হয়তো পলিসি বা ওনার কর্মকাণ্ডে নিজে হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে কৌশল চেঞ্জ করলে করতে পারেন, এটা আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু ওনার মতো আলেম যদি অন্যায়ের কাছে অন ইসলামের কাছে এবং গর্হিত কাজের কাছে যদি মাথা নত করেন, তাহলে আমাদের মতো মানুষের আর বেঁচে থাকার কোনো অর্থ হয় না। তো আমার তো তাই মনে হয় না। হেফাজত 7 দফার আলটিমেটাম দিয়েছে অলরেডি, আবারও সক্রিয় হচ্ছে তারা, আপনার অভিমত কি? দেখেন, হেফাজত এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা আপনাকে মানতে হবে। এটা আমি ভালো করে জেনে শুনেই দায়িত্ব নিয়ে বলছি। এরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, তবে এটা একটা প্রেশার গ্রুপ। আপনাকে আমি রাজনীতির পলিটিক্যাল সায়েন্সের ভাষা যদি এইভাবে বলি, তারা নিঃসন্দেহে একটা প্রেশার গ্রুপ। এরা রাষ্ট্র পরিচালনা করবে, এমপি মন্ত্রী হবে, এই ধরনের উদ্দেশ্য তাদের আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কেন্দ্রীয় এই ধরনের তাদের উদ্দেশ্য আছে, পলিসি আছে, নীতিমালা আছে, তাদের মটো আছে, এরকম আমি মনে করি না। তবে তারা যারাই রাষ্ট্র পরিচালনা করুক না কেন, তাদের উপরে একটা প্রেশার তৈরি রাখা, যাতে করে তারা অন ইসলামিক না হয়, তারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড না করে, এদেশের মানুষের ইসলামিক তাহজিব তামাদ্দুন, ইসলামিক সংস্কৃতি কালচার, এগুলো যাতে বজায় থাকে, একটা বিজাতীয় কালচার যাতে এখানে ঝেঁকে না বসে, তা হিন্দুত্ববাদ যাতে এখানে গেড়ে না বসে, এসব বিষয়ে তারা যে ভূমিকাটা নিচ্ছে এগুলোকে রাজনৈতিক মনে হইতে পারে, কিন্তু এটা তো ইসলামের বাইরে কিছু নয়। এই ধরনের একটা চাপ যদি তারা দেয়, সেটা শাসক গোষ্ঠী কতটুকু পালন করবে সেটা আমি বলছি না। কিন্তু মানুষ তো ওনাদের দাবির পক্ষে, দেশের ম্যাক্সিমাম জনগোষ্ঠী কখনোই আধিপত্যবাদকে পছন্দ করবে না, ম্যাক্সিমাম জনগোষ্ঠী অন ইসলামিক কর্মকাণ্ড পছন্দ করবো না। আপনি হিসাব নেন, এদেশের মানুষ, আপনি যদি বলেন মানে যে অন ইসলামিক কর্মকাণ্ড পছন্দ করুন না, অন ইসলামিক যে কোনো কর্মকাণ্ডকে দেশের মানুষ ঘৃণা করে। সুতরাং তাদের এগুলো যেমন শরীয়ত সম্মত, তেমনি আমাদের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, রিচুয়ালস, তাদের মন মানসিকের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এমন কিছুর বিরুদ্ধেই তো ওনারা কথা বলছেন। সুতরাং সেটা রাজনৈতিক বক্তব্য হিসাবে অনেকে বলতে পারে যে হেফাজতে ইসলাম রাজনৈতিক কথা বলে। এই কথাগুলো বললে রাজনৈতিক হবে, কিন্তু ওনারা ওই পর্যন্তই। সেই ক্ষেত্রে তারা যে চাপটা সৃষ্টি করবে, সেই চাপ সৃষ্টি কখনো কখনো হয়তো আমাদের শাসক গোষ্ঠীর কাছে খুব অপ্রীতিকর, অনভিপ্রেত এবং খুব চাপ মনে হইতে পারে। কিন্তু চূড়ান্ত বিচারে এর পক্ষে জনগণ সবসময় আছে, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে।